শিক্ষার্থীরা, স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মাইনর সাবজেক্ট হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রি সাবজেক্টের উপর আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো তোমাদের হিস্ট্রি যে মাইনর সাবজেক্টটি রয়েছে, এই মাইনর সাবজেক্টে তোমাদের যে ফার্স্ট ইউনিটে তোমরা লক্ষ্য করো যে টপিকটা রয়েছে তোমাদের, যে কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, তারপর ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস, তারপর দেখো দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার, তারপরে রয়েছে তোমাদের ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট। এই টপিকগুলো তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে রয়েছে। আর সর্বপ্রথম তোমাদের একটা বিষয় কিন্তু মাথায় সবসময় রাখতে হবে, তোমরা যে এবার ফার্স্ট সেমিস্টারে মাইনর সাবজেক্টটা পড়বে, সেই সাবজেক্টটা যদিও হিস্ট্রি, কিন্তু টপিকটা হচ্ছে তোমাদের দ্য আইডিয়া অফ ভারত, অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে ধারণা। তো এই ভারতবর্ষ সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের এই ফার্স্ট ইউনিটের এই বিষয়গুলো তোমাদের স্টাডি করতে হবে। পাশাপাশি সেকেন্ড ইউনিট থেকে তোমাদের পড়তে হবে, দেখো, যে সাইলেন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান এডুকেশনাল সিস্টেম, ফিলোসফিক্যাল সিস্টেম ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া, এই রকম টপিকগুলা। তো সবগুলো টপিক নিয়েই আমাদের ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। তো পাশাপাশি তোমাদের এখানে ইউনিট থ্রিতে রয়েছে যে পলিটিয়ান গভর্নেন্স ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতের যে রাজনীতি এবং যে শাসন ব্যবস্থা, ওই বিষয়গুলো। তো দা কনসেপ্ট অফ জনপদ অ্যান্ড গ্রাম স্বরাজ্য, অর্থাৎ এখানে জনপদগুলো সম্পর্কে এবং গ্রাম স্বরাজ্য সম্পর্কে, এগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে। ইউনিট থ্রিতে তোমাদের রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া বা এনভায়রনমেন্টাল কনজারভেশন, এই টপিকগুলো। যে সবগুলো বিষয় নিয়ে তোমাদের আমি সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এক ক্লাসে তো আর সব সম্ভব নয়, আমরা ধারাবাহিকভাবে এগুলো করব। তো আজকের ক্লাসে মূলত আমরা ফার্স্ট ইউনিটে তোমাদের এখানে যে টপিকগুলো রয়েছে, যেমন কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি বা ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দেব। আর এগুলোর উপর তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য কি কি প্রশ্ন পড়তে হবে, তার জন্য অবশ্যই তোমরা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। আমাদের অনলাইন ক্লাসে তোমরা নিয়মিত থাকবে, তাহলে দেখবে আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে সব তোমরা জেনে যেতে পারবে। আর আমাদের স্কুল অফ মেরিট যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, ওই অ্যাপ্লিকেশনে তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য সাজেস্টিভ আমি কোশ্চেন আনসার দিয়ে যাচ্ছি, যেগুলো থেকে 100% তোমাদের কমন পড়বে। যদি আমাদের সাথে নিয়মিত অনলাইনে ক্লাস করতে চাও এবং আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি ওইগুলোর পারফেক্ট উত্তর যদি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তো যাই হোক, ফার্স্ট ইউনিটে আমাদের যে টপিক রয়েছে কনসেপ্ট অফ ইউনিটি ইন ডাইভার্সিটি, এটার প্রসঙ্গে আমি এখন আলোচনা করছি। তো ভারতের যে সামাজিক এবং সাংস্কৃতিক পরিকাঠামো, এটার একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এই একতা এবং বৈচিত্র্য, যেটাকে আমরা ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি আমরা বলে থাকি। এই ভাবনাটা নির্দেশ করে যে দেশের বিভিন্ন ধর্ম, ভাষা, জাতি, প্রথা ও জীবন চর্চার মধ্যেও একটা অভিন্ন ঐক্যের বোধ কিন্তু বিদ্যমান বা বর্তমান আমরা বলতে পারি। অর্থাৎ এখানে পার্থক্য রয়েছে, কিন্তু পার্থক্য থাকা সত্ত্বেও তার মধ্যে একটা একতার ভাব রয়েছে। ভারতবর্ষে আমরা জানি যে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্মাবলম্বীর সহাবস্থান, এটার একটা বড় প্রমাণ হিসেবে কিন্তু রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেশের সর্বত্র কিন্তু ছড়িয়ে রয়েছে এই বিভিন্ন জাতিগুলো। তো একদিকে যেমন উত্তর ভারতে দেখা যায় হিন্দি ভাষার প্রচলন, তেমনি দক্ষিণ ভারতে দেখো তামিল, তেলুগু, তারপর মালায়ালম, কন্নড়, এই ভাষাগুলো খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। কিন্তু সব ভাষা এবং সংস্কৃতিকে জাতীয় ঐক্যের ছায়াতলে রাখা হয়েছে। যদিও এখানে একটা বৈচিত্র্য রয়েছে, একটা ডাইভার্সিটি রয়েছে, এই যে প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা সংস্কৃতিকে আমরা একটা ছায়াতলে, একটা ছাদের নিচে কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি। বিভিন্ন উৎসব আমরা পালন করে থাকি, যেমন হিন্দুদের বিভিন্ন উৎসব, মুসলিমদের বিভিন্ন উৎসব, এর মধ্যে আমরা ঈদ, দেওয়ালির কথা বলতে পারি, বড়দিনের কথা বলতে পারি, যে পয়লা বৈশাখের উৎসব আমরা পালন করে থাকি সবাই মিলে, বিশেষ করে বাঙালিরা। তো এইসব কিন্তু দেশের মানুষের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা এবং সম্প্রীতির বন্ধন তৈরি করে। আসলে একতা এবং বৈচিত্র্যের ধারণা ভারতের গণতান্ত্রিক রীতিনীতিকে সমর্থন করে। এবং আমাদের যে সংবিধান রয়েছে, এই সংবিধানে এই বহুত্ববাদকে মর্যাদা দেওয়া হয়েছে। এই ধারণাই ভারতকে বিশ্বের মধ্যে
একটা অনন্য রাষ্ট্রে পরিণত করেছে। আমাদের ভারতীয় সময় এবং স্থানের যে ধারণা, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, ইন্ডিয়ান কনসেপ্ট অফ টাইম অ্যান্ড স্পেস, এটার প্রসঙ্গে যদি বলি, তো ভারতীয় দর্শনের সময় এবং স্থানের ধারণা বিভিন্নভাবে বিবেচিত হয়। যেমন সময়কে চক্রাকারে দেখা হয়, যেখানে সৃষ্টি, স্থিতি এবং লয়ের একটা অবিরাম ধারা রয়েছে। আর হিন্দু ধর্মে কল্প, যুগ, চতুর্যুগ ইত্যাদির মাধ্যমে সময়কে পরিমাপ করা হয়। যেমন সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, এগুলোর নাম আমরা শুনে এসেছি। এই ধারণা অনুযায়ী সময় অনন্ত এবং চক্রাকারে ঘুরে, অর্থাৎ ঘুরে ঘুরে পালাক্রমে এগুলো আমাদের কাছে আবার আসে। তো স্থানের ক্ষেত্রে ভারতীয় চিন্তায় ব্রহ্মাণ্ড বা বিশ্ব একটা বিস্তৃত জাগতিক ব্যবস্থা হিসেবে পরিচিত, যেখানে প্রতিটা প্রাণী একটা নির্দিষ্ট স্থানে বসবাস করে, যার পেছনে পূর্বজন্ম এবং কর্মফলের ভূমিকা রয়েছে, যেটা আমরা বিশ্বাস করে থাকি। তো স্থান এবং সময়কে স্রষ্টার সৃষ্টি হিসেবে দেখা হয়, এবং এদের মধ্য দিয়েই আত্মার মুক্তির পথ নির্ধারিত হয়। তো আধুনিক বিজ্ঞান যেখানে সময়কে রেখারূপে বিবেচনা করে, সেখানে ভারতীয় মতবাদে তা পুনরাবৃত্ত ও চক্রাকারে। অর্থাৎ আধুনিক বিজ্ঞান বর্ণনা করে যেটা যায় যায়ই, পাস্ট পাস্টে, আর ফিরে আসে না। কিন্তু ভারতীয় মতবাদে এটার পুনরাবৃত্ত রয়েছে, এটা চক্রাকারে ফিরে আসে। তো এটি ভারতীয় আধ্যাত্মিক এবং দার্শনিক চিন্তার একটা বিশেষ দৃষ্টিভঙ্গি। ইন্ডিয়ান ফিলোসফিতে এই কথাগুলোই বলে। তো ভারতীয় সাহিত্যের গৌরব, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, দ্য গ্লোরি অফ ইন্ডিয়ান লিটারেচার। তো ভারতীয় সাহিত্যে এক গৌরবময় অধ্যায় আমরা লক্ষ্য করি, বিশেষভাবে প্রাচীন ভারতে যে সাহিত্য যেগুলো রচিত হয়েছিল, আজও বিশ্ব সাহিত্যে এগুলো অনন্য স্থান অধিকার করেছে। যেমন আমরা বেদের কথা বলতে পারি, যে চারটা বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তো প্রাচীন ভারতীয় জ্ঞানের মূল ভান্ডার কিন্তু এই বেদ থেকে আমরা প্রাচীন ভারত সম্পর্কে জানতে পারি। এর মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটা? ঋগ্বেদ। তো এই ঋগ্বেদই সবচেয়ে প্রাচীন এবং এই বৈদিক ধর্মাচরণের ভিত্তি। অর্থাৎ বৈদিক ধর্ম, বৈদিক ধর্মের আচরণ, বৈদিক ধর্ম যে তৎকালীন যে সমসাময়িক ব্যবস্থাগুলো, সব বিষয়গুলো সম্পর্কে আমরা এটা থেকে জানতে পারি। পাশাপাশি বেদের যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে, যেমন বেদাঙ্গের মধ্যে শিক্ষা, ছন্দ, নিরুক্ত, শব্দবিন্যাস, কল্প, জ্যোতিষ, এই 6টা বিষয়ের মাধ্যমে বেদের ব্যাখ্যা এবং প্রয়োগ আসলে আমরা লক্ষ্য করি। পাশাপাশি আমরা উপনিষদের কথা বলতে পারি, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, যে দার্শনিক সাহিত্য, তারপরে আত্মা ব্রহ্ম সম্পর্ক, এগুলোকে ব্যাখ্যা করে এই উপনিষদ। তো মহাকাব্যের কথা আমরা বলতে পারি, যেমন রামায়ণ, বাল্মীকির যে রামায়ণ, এবং বেদব্যাসের মহাভারত। তো ভারতীয় সাহিত্য নীতি শিক্ষা এবং ধর্মীয় ভাবনার উৎস এগুলা। বৌদ্ধ এবং জৈন সাহিত্যের কথা আমরা বলতে পারি, যেমন পালি ভাষায় যে ত্রিপিটক রচিত হয়েছে, এটা বৌদ্ধ ধর্মগ্রন্থ। প্রাকৃত ভাষায় যে অঙ্গ, বিভিন্ন উপাঙ্গ, যেগুলো জৈন সাহিত্য হিসেবে পরিচিত। তো এগুলোর মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি প্রাচীন ভারত সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে। তো সমাজ সংস্কার এবং নৈতিক জীবনের পাঠও কিন্তু রয়েছে এগুলোর মধ্যে, যে কিভাবে সমাজের মধ্যে বিভিন্ন সংস্কারগুলো এসেছে, কিভাবে নৈতিক শিক্ষা এটার বিবর্তন হয়েছে, ওই বিষয়গুলো আমরা জানতে পারি এই সব বিষয়গুলো থেকে। তো স্মৃতি ও পুরাণের প্রসঙ্গে আমরা বলতে পারি, যে মনুস্মৃতি, তারপর যাজ্ঞবল্ক্য স্মৃতি সামাজিক এবং আইনগত ব্যবস্থার এগুলো নির্দেশ দিয়ে দেয়। 18টি পুরাণ এবং উপপুরাণের কথা উল্লেখ রয়েছে, যেখানে সৃষ্টি, তারপর দেবতা গাথা, ধর্মকথা এবং বিভিন্ন রীতিনীতির বিবরণ এগুলো আমরা পেয়ে থাকি। তো এইসব সাহিত্য বিশ্ব সভ্যতার মৌলিক অবদান হয়ে উঠেছে, এবং আজও গবেষণার বিষয়, এগুলো থেকে আমরা তথ্য পেয়ে থাকি। আরেকটা টপিক তোমাদের ফার্স্ট ইউনিটে, যেটা বাংলা ভাষা এবং লিপির বিকাশ। তো ভারতীয় উপমহাদেশে ভাষা এবং লিপির বিকাশ একটা দীর্ঘ প্রক্রিয়া। এটা একদিনে হয়নি, কালক্রমে বিবর্তনের মাধ্যমে এটা হয়েছে। যেমন প্রথমত আমরা ব্রাহ্মী লিপির কথা বলতে পারি, এটি প্রাচীনতম ভারতীয় লিপি, যা সম্রাট অশোকের শিলালিপিতে এটা ব্যবহৃত হয়েছিল। তো পরবর্তীকালে এটা থেকেই বিভিন্ন ভারতীয় লিপির উৎপত্তি হয়। ইভেন আমাদের যে বাংলা ভাষা এটা বা বাংলা লিপি, এটাও কিন্তু এই ব্রাহ্মী থেকেই উৎপত্তি হয়েছে। তারপরে খরুষ্টি লিপির কথা আমরা বলতে পারি, এটি মূলত উত্তর পশ্চিম ভারতে ব্যবহৃত হতো, এবং ডান থেকে বাঁ দিকে লিখতে হতো, উল্টা লিখতে হতো। তারপর পালি ভাষার কথা আমরা বলতে পারি, বৌদ্ধ সাহিত্য ও ধর্মপ্রচারে এই পালি ভাষা ব্যবহার করা হতো। এটি ছিল সাধারণ মানুষের ভাষা।
সাধারণ মানুষই পালি ভাষাতে কথা বলতো। প্রাকৃত ভাষার কথা বলতে পারি, জৈন এবং লোক সাহিত্যে এগুলো ব্যবহার করা হতো। এর বিভিন্ন উপভাষা যেমন অর্ধমাগধী, তারপর সৌরসেনী, তারপর মহারাষ্ট্রী, এই ভাষাগুলো ছিল। তারপর সংস্কৃত খুব বিখ্যাত, আমরা জানি যে আর্য ভাষা হিসেবে সুসংহত ব্যাকরণ সহ শ্রুতির ভাষা এটার মধ্যে ছিল। তো সংস্কৃত ভাষায় বেদ, উপনিষদ, পুরাণ এবং মহাকাব্য এগুলো সবগুলো রচিত হয়েছে। আমরা যে রামায়ণের কথা বলে থাকি, মহাভারতের কথা বলে থাকি, এই সবগুলো আমাদের এই সংস্কৃত ভাষাতে কিন্তু রচিত হয়েছে। তো এই ভাষাগুলোর বিকাশ ভারতীয় সাহিত্যের যে ঐতিহাসিক ধারা তার সাক্ষ্য বহন করে এবং ভারতের সাংস্কৃতিক ঐক্য বজায় রাখতে সহায়ক হয়েছে। তো মোটামুটি এই টপিকগুলো নিয়ে আমাদের ফার্স্ট ইউনিটটা সাজানো হয়েছে। এই ফার্স্ট ইউনিটের মধ্যে তোমাদের আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য কি কি প্রশ্ন পড়তে হবে সবগুলো আমি আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে দিয়ে দেব। অলরেডি কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, শর্ট কোশ্চেনও দিয়ে দিয়েছি। যে তোমরা যারা অনলাইনে ইউটিউবে ক্লাসগুলো করার পাশাপাশি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটাও পেতে চাও, অবশ্যই যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আমি তোমাকে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো। ওটা ইনস্টল করলে, রেজিস্ট্রেশন করলে এবং ন্যূনতম ফি দিলেই আমাদের সাথে অনলাইনে ক্লাস করার পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়ালটা তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী ক্লাসে আমাদের সেকেন্ড ইউনিটের আলোচনা নিয়ে। তো এইভাবে যখন প্রত্যেকটা ইউনিট সম্পর্কে তোমরা মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে রাখবে, তো তাহলে তোমরা বলতে পারবে যে না, আমরা আমাদের মাইনর হিস্ট্রি সাবজেক্টের বিষয়বস্তু সম্পর্কে আমরা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পেরেছি। অন্ততপক্ষে বিষয়বস্তুতে কি রয়েছে সেটা আমরা জানতে পেরেছি। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টস না জেনে শুধু মুখস্থ করে, সিলেবাসে কি আছে সেটাই তারা বুঝতে পারে না। অন্ততপক্ষে এই ভুলগুলো তোমাদের হবে না যদি আমার সাথে এবং স্কুল অফ মেরিটের সাথে তোমরা নিয়মিত যুক্ত থাকো। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে।